মরিয়ম, আমার প্রাসাদের ডাইনিং টেবিলে রাজকীয় সব রকমের খানা সাজানো আছে। পেট ভরে খেতে পারবে, আর সাথে এই টাকাগুলো তোমার হয়ে যাবে। কিন্তু বিনিময়ে আমাকে তোমার খুব দামি কিছু একটা দিতে হবে। আমি তো শুধু আমার বাচ্চার জন্য এক মুঠো খাবার চেয়েছি সাহেব। আমার মতো এই অভাগী বিধবা আপনাকে আর কেই বা দিতে পারে? আজ রাতে তোমার কাছে যা সবচেয়ে দামি তা আমাকে দিলে আমি খুশি হয়ে তোমাকে এই টাকা সহ তোমাকে রাজকীয় খানা খাওয়াবো। বলো তুমি রাজি কিনা? সাহেব, আপনি একই বলছেন? সেই রাতে আরিয়ানের প্রাসাদের ভেতর মরিয়মের সঙ্গে কি ঘটেছিল? কেন পরদিন সকালে মরিয়মের চোখের জল আর থামছিল না? আরিয়ান কি সত্যিই এক পাষাণ হৃদয়ের দানব, নাকি তার এই অমানবিক দাবির পেছনে ছিল কোনো পুরনো প্রতিশোধ? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শহরের ব্যস্ততম রাস্তার ঠিক মাঝখানে এক সাদা ধবধবে শাড়ি পরা বিধবা নারী কোলে একটি দুধের শিশুকে নিয়ে দাঁড়িয়েছিল। তার নাম মরিয়ম, যার চোখের পাতা আজ অনেক দিন হলো শুকিয়ে গেছে। মরিয়মের কোলের শিশুটি ক্ষুধার জ্বালায় অবিরত কেঁদে চলেছিল, কিন্তু তার মুখে দেওয়ার মতো এক ফোঁটা দুধও মরিয়মের ছিল না। মরিয়ম করুণ স্বরে পাশ দিয়ে যাওয়া এক পথচারীকে উদ্দেশ্য করে বলল, ভাই, অনেক দিন কিছু খাইনি, আমার বাচ্চাটা না খেয়ে মরে যাবে, দয়া করে একটা রুটি কেনার টাকা দেবেন? সেই পথচারী মরিয়মের দিকে ফিরেও তাকালো না, বরং বিরক্তির স্বরে বলল, রাস্তা ছাড়ুন তো, প্রতিদিন আপনাদের এই আপদ সহ্য হয় না। মরিয়ম অপলক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুক ফেটে কান্না আসছিল। এই সেই শহর যেখানে উঁচু উঁচু দালান আছে, কিন্তু মানুষের মনে দয়া নেই। মরিয়মের মনে পড়ছিল তার সুখের দিনগুলোর কথা, যখন তার স্বামী জাহিদ বেঁচে ছিল। জাহিদ ছিল একজন সামান্য রাজমিস্ত্রি, কিন্তু তাদের ছোট সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। ভাগ্য বিধাতা তাদের সুখ বেশ দিন সইলেন না। এক দুর্ঘটনায় জাহিদ মারা যাওয়ার পর মরিয়মের দুনিয়া অন্ধকার হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকজন তাকে অপয়া অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কোলে দুধের শিশুকে নিয়ে মরিয়ম আজ আশ্রয়হীন, ক্ষুধার্ত এবং সহায় সম্বলহীন। হঠাৎ একটি বিলাসবহুল সাদা গাড়ি মরিয়মের সামনে এসে সজোরে ব্রেক কষল। গাড়ি থেকে নামলেন এক দীর্ঘদেহী পুরুষ, যার পরনে ছিল দামি কালো স্যুট এবং চোখে সানগ্লাস। তিনি হলেন আরিয়ান খান, এই শহরের সবথেকে ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী। আরিয়ান খান তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মরিয়মকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন। তার চোখে কোনো দয়া বা মায়া ছিল না, ছিল এক অদ্ভুত কাঠিন্য। মরিয়ম ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু বাচ্চার কান্নার শব্দ তাকে আবার সাহসী করে তুলল। মরিয়ম কাঁপতে কাঁপতে আরিয়ানের সামনে হাত পেতে বলল, বাবা, আপনি অনেক বড় মানুষ, আমাকে শুধু একটা রুটি দিন, আমি আর কিচ্ছু চাই না। আরিয়ান তার পকেট থেকে এক বান্ডিল টাকা বের করলেন এবং মরিয়মের চোখের সামনে ধরলেন। মরিয়মের চোখ কপালে উঠল, সে জীবনে একসাথে এত টাকা কখনো দেখেনি। আরিয়ান গম্ভীর স্বরে বললেন, তোমাকে আমি শুধু রুটি নয়, এই এক বান্ডিল টাকাও দেব। মরিয়মের মুখে আশার আলো ফুটে উঠল। সে ভাবল বোধহয় তার কষ্টের দিন শেষ হতে চলেছে। কিন্তু আরিয়ান সাথে সাথে বলে উঠলেন, তবে এই টাকার জন্য তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। মরিয়ম থমকে গেল, তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। মরিয়ম কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনার বাড়িতে কেন যাব সাহেব? আমি তো শুধু এক টুকরো রুটি চেয়েছি। আরিয়ান বাঁকা হাসি হেসে বললেন, রুটি তো সবাই দেয়, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো, কিন্তু তার বদলে আমাকে যা দিতে হবে তা কি তুমি দিতে পারবে? রাস্তার মানুষজন অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। কেউ কেউ কানাঘুষা শুরু করে দিল। মরিয়ম ভাবল, ক্ষুধার কাছে তো সব ভয় তুচ্ছ, বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। আরিয়ান ইশারায় তার দেহরক্ষীকে বললেন, একে গাড়িতে তোলো, আমার প্রাসাদে নিয়ে চলো। মরিয়ম আড়ষ্ট হয়ে সেই দামি গাড়িতে বসল, যে গাড়ির সিটের চামড়ার সুগন্ধ তার নাকে আসছিল। গাড়িটি যখন বিশাল এক প্রাসাদের ফটকের সামনে গিয়ে দাঁড়াল, মরিয়ম বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। চারপাশে বাগান, ফোয়ারা আর অসংখ্য খাটুনি খাটছে এমন পরিচারক। মরিয়মকে পেছনে আসতে বলে আরিয়ান গাড়ি থেকে নেমে গম্ভীর পায়ে প্রাসাদের ভেতরে ঢুকলেন। মরিয়ম কোলে বাচ্চা নিয়ে গুটি গুটি পায়ে সেই রাজপ্রাসাদে পা রাখল। ভেতরের চাকচিক্য দেখে মরিয়মের মনে হচ্ছিল সে ভুল কোনো স্বপ্নে ঢুকে পড়েছে। আরিয়ান তার বসার ঘরের দামি সোফায় বসলেন এবং মরিয়মকে সামনে দাঁড়াতে বললেন।
তিনি তার চাকরকে আদেশ দিলেন, এই নারীর জন্যে সবথেকে দামি খাবারগুলো টেবিলে সাজাও। কিছুক্ষণের মধ্যেই টেবিল ভরে উঠল পোলাও, মাংস এবং হরেক রকমের সুস্বাদু খাবারে। মরিয়ম খাবারের গন্ধ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু তার মন বারবার বলছিল কোনো বিপদ সামনে আসছে। আরিয়ান ঠান্ডা গলায় বললেন, মরিয়ম, আগে খেয়ে নাও, তারপর আসল কথা হবে। মরিয়ম তার বাচ্চার মুখে একটু নরম খাবার তুলে দিল এবং নিজেও খেতে লাগল। খাওয়া শেষ হতেই আরিয়ান হঠাৎ সোফা থেকে উঠে মরিয়মের একদম কাছে এসে দাঁড়ালেন। আরিয়ান ফিসফিস করে বললেন, খাওয়া তো হলো, এবার বলো এই সব কিছুর বদলে তুমি আমাকে কি দেবে? মরিয়ম ভয়ে সিটিয়ে গেল, তার হাত থেকে জলের গ্লাসটা পড়ে মেঝেতে ভেঙে চুরমার হয়ে গেল। আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি চাই তুমি তোমার এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও। মরিয়ম চিৎকার করে উঠল, না, এটা কি বলছেন আপনি? নিজের সন্তানকে আমি কখনো কারো হাতে তুলে দিতে পারি না। আরিয়ান হাসলেন, কিন্তু সেই হাসি ছিল শয়তানের মতো ভয়ানক। আরিয়ান গর্জে উঠলেন, তাহলে তুমি কি ভেবেছিলে আমি দয়া করে তোমাকে খাইয়েছি? এই পৃথিবীতে কিছুই মাগনা মেলে না। মরিয়মের মনে হল আকাশটা তার মাথায় ভেঙে পড়ল। সে এক টুকরো রুটির জন্য শয়তানের ফাঁদে পা দিয়েছে। মরিয়ম তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। তার কান্নার শব্দে বিশাল হলের দেওয়ালগুলো যেন কাঁপছিল। আরিয়ান খান তার দামি সোফায় হেলান দিয়ে বসে এক মনে চুরুট টানছিলেন, যেন এই কান্না তার কাছে এক উপভোগ্য সঙ্গীত। মরিয়ম আর্তনাদ করে বলল, সাহেব, আপনি তো দয়ালু হতে পারতেন, এক টুকরো রুটির বদলে আপনি মা ও সন্তানকে আলাদা করতে চাইছেন কেন? আরিয়ান ধোঁয়া ছেড়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে হাসলেন এবং বললেন, দয়া দয়া শব্দটা আমার অভিধানে নেই মরিয়ম, আমি শুধু ব্যবসা বুঝি। মরিয়ম দেখল আশেপাশের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। পাহারাদারলা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরিয়ান তার পকেট থেকে একটি চেক বই বের করলেন এবং তাতে একটি বড় অঙ্কের টাকা লিখে মরিয়মের দিকে ছুঁড়ে দিলেন। আরিয়ান কর্কশ স্বরে বললেন, এই নাও 10 লক্ষ টাকা। এই টাকা দিয়ে তুমি সারা জীবন সুখে থাকতে পারবে, শুধু বাচ্চাটাকে এখানে রেখে যাও। মরিয়ম সেই চেকের দিকে ঘৃণা ভরে তাকালো এবং বলল, টাকা দিয়ে কি মায়ের মমতা কেনা যায় সাহেব? আপনি কি কোনোদিন মা শব্দটা শোনেননি? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল, তার চোখের মণিতে এক পুরনো আক্রোশ আর ঘৃণার আগুন জ্বলে উঠল। আরিয়ান গর্জে উঠলেন, চুপ করো মা, ওই শব্দটা শুনলে আমার পিত্তি জ্বলে যায়, কারণ আমার মা আমাকে এই টাকার জন্যই ডাস্টবিনে ফেলে গিয়েছিল। মরিয়ম স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই নিষ্ঠুরতার পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক শৈশবের দহন। আরিয়ান সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন এবং মরিয়মের হাত থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য এক পা এগিয়ে এলেন। মরিয়ম পিছু হটতে হটতে বসার ঘরের কোণে থাকা একটি ফুলদানিতে ধাক্কা খেল। ঝনঝন শব্দে সেটি ভেঙে চুরমার হয়ে গেল। আরিয়ান ঠান্ডা গলায় নির্দেশ দিলেন, ওকে ধরে ফেলো, বাচ্চাটা আমার চাই, আমি দেখতে চাই টাকা দিয়ে মমতা কেনা যায় কিনা। দুজন পাহারাদার মরিয়মকে জাপটে ধরল। মরিয়ম ছটফট করতে লাগল, কিন্তু তাদের পেশিবহুল হাতের কাছে সে ছিল বড়ই অসহায়। আরিয়ান অবলীলায় মরিয়মের কোল থেকে সেই ফুটফুটে শিশুটিকে কেড়ে নিলেন। শিশুটি ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। মরিয়ম চিৎকার করে বলল, আল্লাহর দোহাই লাগে সাহেব, আমার কলিজা ছিঁড়ে নেবেন না, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি মা। আরিয়ান শিশুটির দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি পেলেন, যেন কোনো পুরনো প্রতিশোধ তিনি আজ পূর্ণ করতে চলেছেন। তিনি পাহারাদারদের বললেন, এই মহিলাকে ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দাও, আর ওকে এক ফোঁটা জলও দেবে না। মরিয়মকে টেনে হিচড়ে সেই রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। তার সাদা শাড়ি ধুলোয় মলিন হয়ে গেল। বিশাল লোহার গেটটা যখন সশব্দে বন্ধ হলো, মরিয়ম মাটিতে আছাড় খেয়ে পড়ে ডুকরি কেঁদে উঠল। আকাশে তখন বজ্রপাত শুরু হয়েছে। বৃষ্টির বড় বড় ফোঁটা মরিয়মের তপ্ত চোখের জল ধুয়ে দিচ্ছিল। মরিয়ম গেটে মাথা ঠুকে বলতে লাগল, ওগো, তোমরা কেউ আছো? আমার বাচ্চাটাকে বাঁচাও, ওই জল্লাদকে মেরে ফেলবে। কিন্তু সেই জনমানবহীন রাস্তায় মরিয়মের চিৎকার শোনার মতো কেউ ছিল না। শুধু বৃষ্টির শব্দ আর রাতের অন্ধকার ছিল তার সঙ্গী। প্রাসাদের ভেতর তখন এক অন্য দৃশ্য। আরিয়ান শিশুটিকে এক দামি বিছানায় শুইয়ে দিয়ে অপলক তাকিয়েছিলেন। শিশুটি ক্রান্তিতে আর কান্নায় একসময় ঘুমিয়ে পড়ল, কিন্তু তার কচি মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। আরিয়ান বিড়বিড় করে বললেন, মরিয়ম, তুমি জানো না আমি কেন এমন করছি? এই দুনিয়ায় দুর্বলদের কোনো জায়গা নেই।
মরিয়ম ওদিকে গেটের বাইরে বৃষ্টির মধ্যে ভিজে একাকার হয়ে যাচ্ছিল। তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। হঠাৎ তার মনে পড়ল জাহিদের শেষ কথাগুলো। মরিয়ম, জীবনে যাই ঘটুক কখনো হাল ছেড়ো না, সত্যের পথ সবসময় কঠিন হয়। মরিয়ম বৃষ্টির মধ্যেই উঠে দাঁড়ালো। তার চোখের চাহনি বদলে গেল। সেখানে ভয়ের বদলে এবার ফুটে উঠল এক দৃঢ় সংকল্প। সে ভাবল, আমি যদি ভিখারি হয়ে বাচ্চার প্রাণ ভিক্ষে চাই তবে এই জালিম কোনোদিন বুঝবে না। আমাকে লড়াই করতে হবে। মরিয়ম গেটের পাশের পাঁচিল বেয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু পিচ্ছিল দেওয়াল থেকে বারবার পড়ে গিয়ে তার হাত পা ছিলে গেল। রক্তে রঞ্জিত হাতে মরিয়ম আবার পাঁচিল আঁকড়ে ধরল। তার মনে হচ্ছিল আজ মা আর সন্তানের এই লড়াইয়ে প্রকৃতিও তাকে সাহায্য করবে। ঠিক তখনই বাগানের মালি হাশেম মিয়া টর্চ নিয়ে সেই দিকে এগিয়ে আসছিলেন, যিনি অনেক বছর ধরে এই বাড়িতে কাজ করেন। মরিয়মকে এই অবস্থায় দেখে হাশেম মিয়া থমকে দাঁড়ালেন। তার বুড়ো বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাশেম মিয়া নিচু স্বরে বললেন, মা, তুমি পাগল হয়েছ? সাহেব জানলে তোমাকে জ্যান্ত কবর দেবে। এখান থেকে পালিয়ে যাও। মরিয়ম হাশেমের পা জড়িয়ে ধরে বলল, চাচা, আপনিও কি মানুষ নন? আপনার ঘরে কি কোনো মেয়ে নেই? আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন। হাশেম মিয়ার চোখ ভিজে এলো। তিনি অনেক দিন ধরে আরিয়ানের এই একরোখা স্বভাব আর নিষ্ঠুরতা দেখে আসছেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, সাহেব আজ রাতে একটা বড় পার্টি দিচ্ছে, সব হর্তাকর্তা আসবে, সেই সুযোগে তোমাকে ভেতরে ঢোকাতে পারি। মরিয়মের মনে হলো অন্ধকারের মধ্যে এক চিলতে আলো দেখা দিয়েছে। সে হাশেম মিয়ার হাতে চুম্বন করল কৃতজ্ঞতায়। হাশেম মিয়া মরিয়মকে একটি পুরনো চাদর দিয়ে ঢেকে দিয়ে পেছনের দরজা দিয়ে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। হাশেম মিয়া মরিয়মকে রান্নাঘরের এক কোণে লুকিয়ে রেখে ফিসফিস করে বললেন, মা, এখান থেকে নড়বে না, সাহেব এখন অতিথিদের নিয়ে ব্যস্ত। মরিয়ম আড়ালে দাঁড়িয়ে দেখতে পেল আরিয়ান খান হাসি মুখে অতিথিদের সাথে কথা বলছেন, যেন কিছুই হয়নি। কিন্তু মরিয়ম জানত এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক জঘন্য ষড়যন্ত্র, যা এই সমাজকে কলুষিত করছে। মরিয়ম মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আজ যেন এক মা তার হারানো ধন ফিরে পায়। আরিয়ান খান গ্লাসে চুমুক দিয়ে উচ্চ স্বরে হাসছিলেন এবং বলছিলেন, টাকা থাকলে এই দুনিয়ায় সব পাওয়া যায়, এমনকি কারো কলিজাও ছিঁড়ে আনা যায়। অতিথিরা তার কথায় সায় দিচ্ছিল, যেন দামি মদের নেশায় তাদের বিবেকও আজ বন্দী হয়ে গেছে। মরিয়ম দেখল দোতলার সিঁড়ির মুখে একজন আয়া আরিয়ানের সেই ছোট শিশুটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুটির গায়ে এখন রেশমি কাপড় পরানো হয়েছে, কিন্তু তার চোখ দুটো ফোলা, অঝরে কাঁদছে সে। মরিয়ম সেই কান্না সহ্য করতে পারল না। সে আড়াল থেকে বেরিয়ে আসার উপক্রম করতেই হাশেম মিয়া তাকে চেপে ধরলেন। হাশেম মিয়া ভয়াতুর গলায় বললেন, সর্বনাশ হবে মা, এখনই বেরোয়ো না, ওরা তোমাকে পুলিশে দিয়ে দেবে। মরিয়ম দাঁতে দাঁত চেপে বলল, চাচা, আমার বাচ্চা কাঁদছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? ওর কান্নায় আকাশ ফেটে যাচ্ছে। আরিয়ান হঠাৎ সিঁড়ির দিকে ইশারা করে বললেন, বন্ধুরা, আজ তোমাদের এক বিশেষ উপহার দেখাবো। এক ভিখারিনীর অহংকার আমি আজ কিনে নিয়েছি। সবাই কৌতূহলী হয়ে সিঁড়ির দিকে তাকালো। আয়া শিশুটিকে কোলে নিয়ে নিচে নেমে এলো। আরিয়ান শিশুটিকে সবার সামনে উঁচিয়ে ধরে বললেন, দেখো এই শিশুকে, এর মা আমাকে এক টুকরো রুটির জন্য কলিজা দিয়ে দিয়েছে। হলের ভেতর হাসির রোল উঠল। কেউ কেউ তালি দিতে লাগল, যেন কোনো সার্কাসের খেলা দেখছে তারা। মরিয়মের চোখের সামনে পৃথিবীটা দুলতে লাগল। তার মনে হলো এই মানুষগুলো পশু ছাড়া আর কিছুই নয়। ঠিক তখনই হলের প্রধান ফটক দিয়ে পুলিশের পোশাকে এক তেজস্বী নারী অফিসার ভেতরে ঢুকলেন, যার নাম ফারজানা সুলতানা। ফারজানাকে দেখে আরিয়ানের মুখের হাসি এক নিমেষে মিলিয়ে গেল। তার চোখে ফুটে উঠল অস্বস্তি। আরিয়ান শুকনো গলায় বললেন, আরে ফারজানা ম্যাডাম, আপনি এই অসময়ে আমার গরিবখানায় কি মনে করে? ফারজানা তীক্ষ্ণ নজরে হলের চারপাশ দেখলেন এবং আরিয়ানের হাতের শিশুটির দিকে তাকিয়ে গলার স্বর শক্ত করলেন। ফারজানা বললেন, আরিয়ান সাহেব, খবর পেলাম আপনি নাকি এক অসহায় বিধবা সন্তানকে অপহরণ করে এখানে আটকে রেখেছেন। আরিয়ান তাচ্ছিল্যে হাসি হেসে বললেন, অপহরণ? আপনি ভুল শুনেছেন ম্যাডাম, আমি তো এই শিশুকে দয়া করে আশ্রয় দিয়েছি। ফারজানা এক পা এগিয়ে এসে বললেন, দয়া নাকি দরদাম? ওই বাচ্চার মা কোথায়? তাকে কেন বাইরে বৃষ্টির মধ্যে পড়ে থাকতে দেখলাম? মরিয়ম আর আড়ালে থাকতে পারল না। সে রান্নাঘর থেকে দৌড়ে এসে ফারজানার পায়ে আছাড় খেয়ে পড়ল। মরিয়ম আর্তনাদ করে বলল, ম্যাডাম, বাঁচান আমার বাচ্চাটাকে, এই লোকটা আমাকে রুটি খাওয়ানোর নাম করে আমার কলিজা কেড়ে নিয়েছে।
ফারজানা মরিয়মের রক্তাক্ত হাত আর শাড়ির দশা দেখে আরিয়ানের দিকে ফিরে তাকালেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আরিয়ান কাঁপতে কাঁপতে বললেন, ম্যাডাম, এই মহিলা পাগল, ও নিজেই তো টাকার লোভে বাচ্চাটা আমাকে দিয়ে গেছে। মরিয়ম চিৎকার করে বলল, মিথ্যে কথা, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি মা। আমার বাচ্চার দাম এই দুনিয়ার সব টাকা দিয়েও হবে না। হলের অতিথিরা একে একে সরে যেতে লাগল। তারা বুঝতে পারল এবার পরিস্থিতি খুব খারাপের দিকে মোড় নেবে।